আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের মাই এসকিউএল সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে, যে মাই এসকিউএল কিভাবে কাজ করে। তো আমরা পিএইচপি এর সাথে যেই ডাটাবেস ইন্টিগ্রেট করে দেখাবো সেটা হলো মাই এসকিউএল। তো ডাটাবেস, অনেক ধরনের ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, ওরাকল ইত্যাদি, এমএস অ্যাক্সেস, এরকম অনেক ডাটাবেস সফটওয়্যার আছে। তবে পিএইচপি এর সাথে সাধারণত মাইএসকিউএল বেশি ব্যবহার করা হয় এবং মাইএসকিউএল শেখাও অনেক সহজ। যে কারণে আমি মাইএসকিউএল দিয়েই আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখাবো পরবর্তীতে। তো তার আগে আসুন আমরা মাইএসকিউএল এর বেসিক কিছু জিনিস, যেমন ডাটাবেস। আমরা অনেকেই আগে থেকে শুনছি যে ডাটাবেস হলো একটা জিনিস যেখানে কিছু ডাটা সেভ করে রাখা হয়, ডাটা কোয়েরি করা হয়। তো ডাটাবেসটা হলো এরকম একটা জিনিস যে যেখান থেকে যেখানে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডাটা বের করে নিয়ে আপনার কাজ করতে পারবেন। আবার ওই জায়গা থেকে আপনি কিছু ডাটা ইচ্ছা করলে মুছেও ফেলতে পারবেন, অথবা ডাটা আপডেট করতে পারবেন। তো মূলত চারটি অপারেশনই পিএইচপি তে কাজ করা হয়, চারটি অপারেশন নিয়ে। সেটি হলো ইনসার্ট, সিলেক্ট, আপডেট এবং ডিলিট। তো এই কোয়েরি গুলা আমি আপনাদের সামনে আলোচনা করব। তো মাইএসকিউএল বুঝতে হলে মাইএসকিউএল এর যে সফটওয়্যার সেটা আগে ইনস্টল থাকতে হবে, তারপরে কোয়েরি লিখে আমরা কাজ করব। তো আমরা এতদিন জ্যাম্প নিয়ে কাজ করেছি। তো লোকাল হোস্টে গিয়ে লোকাল হোস্ট অবলিক, এরপরে মনে করেন যে কোনো একটা ফোল্ডারের পিএইচপির কোড রান করাইতে গেলে ফোল্ডারের মধ্যে পিএইচপির কোড লিখে তবে সেটাকে লোকাল সার্ভারে আপনারা সহজে রান করছেন, যে লোকাল হোস্ট স্ল্যাশ সে ফোল্ডার নেম, তারপরে পিএইচপির কোড রান করছেন। মাইএসকিউএলও এরকম রান করতে গেলে জ্যাম্প যখন আপনারা ইনস্টল করছেন তখনই কিন্তু পিএইচপি এর সাথে মাইএসকিউএল ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করি। তো খেয়াল করুন, আমরা আগে যে কাজগুলো করছি তো সেখানে কি দেখিয়েছি, যে লোকাল হোস্ট স্ল্যাশ যেই ফোল্ডার নিয়ে কাজ করছি সেই ফোল্ডার, তারপরে আবার স্ল্যাশ নিয়ে যেই ফাইল সেটা দিলে ওই ফাইলটা ওপেন হবে, অর্থাৎ পিএইচপি ফাইলগুলো এভাবে রান করতে হয়। আর মাইএসকিউএল রান করাইতে গেলে ডাটাবেজের যে ইন্টারফেস, তো সেটা ওপেন করতে গেলে আপনাকে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে যে লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ, তারপরে পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখে ইন্টার দিতে হবে। তো ইন্টার দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে লেফট সাইডে যে নামগুলো আছে, যেমন সিডি কল, ডাটা, কিছু বিল্ডিং আছে, যেমন সিডি কল, এটা বিল্ডিং মাইএসকিউএল ইনস্টল দেওয়ার পরে মানে ইন্টিগ্রেট করা থাকে কিছু স্যাম্পল ডাটাবেস। তো এখানে প্রত্যেকটার বাম পাশে প্লাস বাটন আছে, যখন প্লাস বাটন ক্লিক করবেন তো এরকম এই ভিউতে ওপেন হবে এবং এই ডাটাবেসের অধীনে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর নাম শো করবে। তো আরো কিছু ডাটাবেস এখানে আমার বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমি করছি, তো সেগুলো ইন্টিগ্রেট করা আছে। তো যে কোনো একটা আমি ওপেন করি, মনে করুন এই একটা ডাটাবেস আমি ওপেন করলাম। তো এইটার আন্ডারে দেখুন কয়েকটা টেবিল দেওয়া আছে, যে টেবিল ডিপার্টমেন্ট, টেবিল আইটেম, টেবিল লগ ইন, টেবিল স্টক ইন আউট। তো এই ধরনের চারটি টেবিল এখানে এই গাজী ওয়ান নামক ডাটাবেসের ভিতরে এই চারটি টেবিল আমি কি করছি, তৈরি করছি আমার কাজের সুবিধার্থে। তো এরকম ভাবে মাইএসকিউএল এ টেবিল তৈরি করে করে এরকম কাজ করতে হয়। তো আমরা এই ইন্টারফেস নিয়ে কাজ করব, কিন্তু কোড লিখবো কমান্ড লাইনে। তো কমান্ড লাইনে কোয়েরি গুলো আসলে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। আপনি খুব বেশি কোয়েরি না শিখেও কাজ করতে পারবেন, কিন্তু ইফিসিয়েন্টলি কাজ করতে গেলে আপনাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো এখন আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, তারপরে সেই টেবিল থেকে ডাটাগুলা কিভাবে নিয়ে কাজ করতে হয়, কিভাবে অ্যাক্সেস পেতে হয়, তো এরকম কিছু জিনিস এখন আপনাদের সামনে দেখাবো। তো প্রথমে আমরা আমাদের যে জ্যাম্প ফোল্ডার, সেই জ্যাম্প ফোল্ডারের ভিতর আমরা এখন আসছি। তো জ্যাম্প ফোল্ডারের মধ্যে গিয়ে
আপনারা যেটা করবেন সেটা হলো এর ভিতরে খেয়াল করুন MySQL নামক একটি ফোল্ডার আছে। আমি MySQL এর ভিতরে ঢুকলাম, তো এর ভিতরে bin নামক আরেকটি ফোল্ডার আছে, এর ভিতরে ঢুকলাম। তো এখন mysql.exe নামক একটি ফাইল আছে, এটা দুইবার ক্লিক করলে কমান্ড প্রম্পট ওপেন হবে। আমি দুইবার ক্লিক করি, তো এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। তো আসলে এভাবে সরাসরি MySQL এর কমান্ড প্রম্পট যদি আপনি ওপেন করেন, তাহলে এখানে কমান্ড কোড লিখলেও সেই কোড এক্সিকিউট হবে না, আপনাকে এরর বলবে। এই জন্য যদিও mysql.exe আছে, কিন্তু এভাবে mysql.exe ফাইলটাকে ওপেন করা যাবে না। একে সার্ভার চিনিয়ে দিয়ে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড চিনিয়ে দিয়ে তারপরে ওপেন করতে হবে। এটা আমি ক্রস করে দিলাম। তো এখন আপনাদের কম্পিউটারের যে কমান্ড প্রম্পট, আমরা সাধারণত কমান্ড প্রম্পট cmd কমান্ড লিখে অথবা রান নামক বক্স লিখে যেভাবে ওপেন করি, তো আমি যেহেতু উইন্ডোজ 8 ব্যবহার করতেছি, তো এটার একদম নিচে বাম পাশে যে স্টার্ট মেনু আছে ওটার উপরে রাইট বাটন ক্লিক করলে একটা লিস্ট আসে। তো সেখান থেকে কমান্ড প্রম্পট এটাকে আমি ক্লিক করলাম, তো আমার কমান্ড প্রম্পট ওপেন হলো। তো কমান্ড প্রম্পটের ফন্ট বড় করার জন্য একদম উপরে এই যে মাউস বাটন রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন যে প্রপার্টিজ নামক একটা অপশন আছে, ওখানে গিয়ে ফন্ট নামক অপশন থেকে আপনি ফন্টকে বড় করে নিতে পারবেন। ডিফল্ট ফন্টটা বেশ স্মল দেওয়া থাকে, তো আমি সেখান থেকে ফন্ট বড় করে নিয়েছি। তো এখন এটা হলো আমার সি হার্ড ড্রাইভের লোকেশন, অর্থাৎ আমি এখন কোথায় আছি, আমার কমান্ড প্রম্পটটা কোনটার ভিতরে ইউজার্স rfin ডিফল্ট এভাবে শো করবে। তো এখন আমি আসলে জ্যাম্প ইনস্টল করছি আমার ডি ড্রাইভে, তো আমাকে এখন ডি ড্রাইভের ভিতর ঢুকতে হবে। তো ফোল্ডারের ভিতর আমি আসলে সি ইউজার্স rfin ফোল্ডারের ভিতরে আছি। এখন প্রত্যেকটা ফোল্ডার, যে কটা ফোল্ডারের ভিতর আছি সে ফোল্ডার থেকে বের রুট হার্ড ড্রাইভে যাইতে গেলে আমাকে সিডি তারপরে একটা স্ল্যাশ কমান্ড আছে, স্ল্যাশ কমান্ড দিলে আমি কি করলাম, আমি সিতে চলে আসলাম, অর্থাৎ উল্টা ব্যাক করে আমাকে সিতে নিয়ে আসলো। এবার আমি যাব ডি ড্রাইভের ভিতর ঢুকবো, যেহেতু আমার ডি ড্রাইভের ভিতর জ্যাম্প ইনস্টল করা আছে। সো ডি লিখে কোলন দিয়ে ইন্টার দিলেই হবে। তা এটা আমার যেহেতু ডি ড্রাইভে ইনস্টল করা, আমি এইভাবে ঢুকতেছি। আপনার যদি অন্য কোনো হার্ড ড্রাইভে ইনস্টল করা থাকে জ্যাম্প, তাহলে আপনাকে সেই ড্রাইভের নাম দিয়ে তার ভিতরে ঢুকতে হবে। এখন ডি ড্রাইভের ভিতরে ফোল্ডারের ভিতর যাওয়ার জন্য কমান্ড হলো সিডি। তো সিডি কমান্ড লিখলাম, এরপর একটি স্পেস দিলাম। এখন খেয়াল করুন আমি এখন কোথায় আছি, জ্যাম MySQL bin। তো আমার এই বিনের ভিতর আসতে হবে। তো আমি সিডি লিখে তারপরে জ্যাম, একবারও যাইতে পারেন অথবা একটা একটা করে ভিতরে ঢুকতে পারবেন, যেভাবে আপনার গেলে সুবিধা হবে। তো আমি এখন জ্যাম্পের ভিতর আসলাম, আবার সিডি লিখে MySQL লিখে আবার এন্টার করলাম। এখন আমি ডি জ্যাম MySQL এর ভিতর আছি, আমাকে আরো একটি ফোল্ডারের ভিতর ঢুকতে হবে, সিডি লিখে bin। তাহলে আমি এখন জ্যাম MySQL bin ফোল্ডারের ভিতর আছি। এখন আমাকে যে কমান্ডটা লিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ, mysql.exe। অর্থাৎ আমি এই যে MySQL নামক আগে যেটি ওপেন করে আপনাদেরকে শো করছিলাম, যে mysql.exe সরাসরি ওপেন করছিলাম, তো আসলে ওইটাই আমার ওপেন করতে হবে, তবে এখানে কিছু মডিফিকেশন আছে। অর্থাৎ এটা একটা আমাকে সার্ভার চিনিয়ে দিতে হবে। আমি একটি হাইফেন দিলাম, তারপরে এইচ, এরপরে লোকাল হোস্ট, আবার একটি স্পেস দিব। এবার আমাকে ইউজার নেম দিতে হবে, তো আবার /u, এবার স্পেস দিয়ে আমার ইউজারের নাম দিতে হবে। তো মনে রাখবেন MySQL ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ডিফল্ট মানে লোকাল সার্ভারের যে ইউজার নেম সেটি হলো রুট ROOT। তো সেটি দিলাম, এবার আবার স্পেস দিলাম, তারপরে -p। তো এখন পি পরে আপনার যদি MySQL এ কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন আপনি ইনস্টল করার পরে বা যে কোনো সময়, তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর ডিফল্ট ভাবে MySQL এর পাসওয়ার্ড কিছুই দেওয়া থাকে না, তো যে কারণে আপনাকে পাসওয়ার্ড না দিলেও চলবে। এখন আমি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করলে আমাকে বলতেছে যে ইন্টার পাসওয়ার্ড, তো এখানে কিছুই দেওয়ার দরকার নেই, আরেকবার ইন্টার দিব। এবার আমাকে MySQL এর যে কমান্ডের মেইন প্রম্পট, তো সেখানে নিয়ে আসলো। তো এখানে আমাকে কোড লিখতে হবে। তো আমি একটু ব্যাক করে যাই।
তো খেয়াল করুন পিএইচপি মাই অ্যাডমিন এইটা যে ডাটাবেজ আমি একটা ক্রিয়েট করব এখানে। তো আপনারা দুইভাবে ক্রিয়েট করতে পারেন। আমি এখন কমান্ড প্রম্পট দিয়ে ক্রিয়েট করে কিভাবে কাজ করে এই যে কমান্ড প্রম্পটের মাধ্যমে ক্রিয়েট করব। আর নর্মালি যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখুন ডাটাবেজ নামক একটা অপশন আছে, এখানে ক্রিয়েট করার পরে এখানে ক্রিয়েট ডাটাবেজ নামক একটি অপশন দেওয়া আছে। তো এখানে আপনি ডাটাবেজের নাম লিখে যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ওই নামে একটি ডাটাবেজ তৈরি হয়ে যাবে। তো মনে করুন আমি ডাটাবেস তৈরি করি কোডার হাউস নামে। তো কোডার হাউস বিডি এই নামে আমি একটি ডাটাবেস তৈরি করব। তো এখানে এই নামটা লিখে যদি ক্রিয়েট করি তো খেয়াল করুন আমার লেফট সাইডে কিন্তু নামটা চলে আসছে যে কোডার হাউস বিডি। কিন্তু এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিছু আসবে না, কারণ এই ডাটাবেসের অধীনে আমি কোনো টেবিল এখনো তৈরি করিনি। তো এখন ডাটাবেস আমাদের তৈরি হয়ে গেল। এই ডাটাবেস যদি আমরা মুছতে যাই তাহলে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে মনে করুন আমি এখানে আসি যে আমার একদম এর ভিতরে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে এই পেজটা প্রথমে ওপেন হবে। এখন এখানে ক্লিক করতে হবে, যেই ডাটাবেসটা আমি মুছবো সেটার উপর ক্লিক করতে হবে এবং এখানে কি করব অপারেশনস নামক একটি ট্যাব দেওয়া আছে উপরের দিকে, অপারেশনসে ক্লিক করব। এরপরে দেখুন একটা লাইন লেখা আছে যে ড্রপ দ্য ডাটাবেস, অর্থাৎ আমার ডাটাবেস রিমুভ করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আমাকে একটা কনফার্মেশন মেসেজ বলতেছে, আমি ওকে দিয়ে দিলাম। এখন আর দেখুন বাম পাশে ওই নামটা নাই, অর্থাৎ আমি যে ডাটাবেস তৈরি করছিলাম আমি এভাবে গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে ডাটাবেসটা কি করছি রিমুভ করে দিচ্ছি। তো এই একই কাজ আমি এখন কমান্ড প্রম্পট দিয়ে করব। তো আমি এখন কমান্ড প্রম্পটে আসি কোথায়, মাই এসকিউএল এখানে আসি। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য কমান্ড হলো ক্রিয়েট স্পেস ডাটাবেস স্পেস আপনি যেই নামে ডাটাবেস তৈরি করবেন তো সেটির নাম। তা আমি আগের নামেই তৈরি করি কোডার হাউস বিডি, এবার একটি সেমিকোলন। এখন ইন্টার দিতে হবে। তো ইন্টার দিলে যদি আপনার ডাটাবেস ঠিক থাকে তাহলে কি বলবে দেখুন কোয়েরি ওকে বলছে, অন রো এফেক্টেড, অর্থাৎ আমার ডাটাবেস এই নামে আগে ছিল না এবং পরবর্তীতে আমি তৈরি করার চেষ্টা করছি এবং সেটি সাকসেসফুলি তৈরি হয়েছে, যে কারণে আমাকে কোয়েরি ওকে বলতেছে। এখন এখানে যদিও আসে নাই, আমি একটু রিফ্রেশ করি। তো এই পুরো পেজটা অনেক সময় রিফ্রেশ করার প্রয়োজন হতে পারে। তো আমি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে এখন দেখুন আমার নামটা কি আসছে, কোডার হাউস বিডি। এখন ডাটাবেস তৈরি করলাম, দুই মেথডেই আমি তৈরি করে দেখালাম আপনাদের, যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। তো এখন খেয়াল করুন আমি যেটা করব, এই যে কোডার হাউস বিডি এই ডাটাবেসের অধীনে একটি টেবিল তৈরি করব। তো আসলে টেবিল অনেক সময় তৈরি করার প্রয়োজন হয়। মনে করুন আপনি কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে আপনি প্রোগ্রামিং করতেছেন, অর্থাৎ একটি স্কুলের যতজন স্টুডেন্ট আছে তারা যে সমস্ত সাবজেক্টের নাম্বার পাইছে সেগুলো সমস্ত ইনফরমেশন আপনি ডাটাবেসে সেভ করে রাখতে যাচ্ছেন। পরবর্তীতে যখন সার্চ দিবেন যে অমুক স্কুলের অমুক স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে, তো এটা ওই ডাটাবেসের ওই সংশ্লিষ্ট টেবিলটাকে সার্চ দিলেই আউটপুট এনে দেওয়া সম্ভব। তো এই কাজগুলো আসলে করা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে। পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে পিএইচপির সাথে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মার্জ করে আসলে কাজ করতে হয়। তো এখনই আমি পিএইচপি তে মানে আগাচ্ছি না, তো আমি আগে মাই এসকিউএলটা আপনাদের ভালোভাবে শেখানোর চেষ্টা করব। তো এখন দেখুন ক্রিয়েট টেবিল, এখান থেকে আপনি টেবিলের নাম দিয়ে টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো আমি একটি টেবিলের নাম দিলাম টেবিল স্টুডেন্ট। এখানে নাম্বার অফ কলামস, তো এখানে নাম্বার অফ কলাম যে একবারেই দিয়ে দিতে হবে তা না, আপনি 3টা কলাম যোগ করলেন, এর পরবর্তীতে আপনি আরো অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। আর যদি কিছুই না দেন তাহলেও সমস্যা নেই, ডিফল্ট যদি গোতে দিয়ে দেন তাহলে ডিফল্ট 4 কলাম এখানে শো করবে। তো এখন মনে করুন যে আমি চাচ্ছি যে আইডি নামক একটি ফিল্ড দিলাম, এটা হবে কিসের ফিল্ড, টেবিলের ফিল্ড। একটা আমি এখন একটা টেবিল তৈরি করতেছি এবং টেবিলের যে কলাম সেই কলামের নামগুলো দিচ্ছি। এগুলো খুবই সিম্পল, জাস্ট আপনারা এমএস ওয়ার্ডে যেভাবে টেবিল তৈরি করছেন মাইক্রোসফট ওয়ার্ডে ঠিক একই রকম। তো এখানে আইডি দিলাম এবং স্টুডেন্ট নেম এসটি নেম দিলাম, স্টুডেন্ট রোল নামক আরেকটি ফিল্ড দিলাম, সাপোজ স্টুডেন্ট ইমেইল নামক আরেকটি ফিল্ড দিলাম।
তো এই যে স্টুডেন্ট নেম, এটা দেখুন ডাটাবেজের ফিল্ডের সাথে সাথে কি দেওয়া আছে, টাইপ দেওয়া আছে যে কোন কোন টাইপ হতে পারে। তো প্রথম যেটা সেটা হলো কি স্টুডেন্টের আইডি। তো এই আইডি ফিল্ডটা আমরা এরকম ভাবে করব যে এই আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ কোনো ইউজার যখন এই স্টুডেন্টের নাম, রোল এবং ইমেইল আমাদের এই সিস্টেমে ইনপুট দিবে, তখন সে আইডি ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না তার, সে শুধুমাত্র নাম, রোল, ইমেইল ইনপুট দিবে। আর আইডি অটো ইনক্রিমেন্ট হিসাবে, অর্থাৎ প্রথম স্টুডেন্ট যে আসবে তার আইডি 1, এর পরের স্টুডেন্ট যে আসবে তার আইডি 2, এরকম করে আস্তে আস্তে 1 2 3 4 এরকম ইনক্রিমেন্ট হইতে থাকবে। তো এই ফিল্ডটা যাতে অটো ইনক্রিমেন্ট হয়, তো এটার জন্য দেখুন আর একটু ডান পাশে গিয়ে এআই, এ আন্ডারস্কোর আই, তো এটার উপর মাউস নিলে দেখুন খেয়াল করুন শো করতেছে যে অটো ইনক্রিমেন্ট। তো এটা টিক দেওয়া থাকে না, তো অটো ইনক্রিমেন্ট আপনারা টিক দিয়ে দিবেন, তাহলে ওই আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে। আর হলো ইন্ডেক্স। ইন্ডেক্সে দুইটা জিনিস আছে, প্রাইমারি ইউনিক ইন্ডেক্স এবং ফুল টেক্সট। তো এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে দিব। তো প্রাইমারি কি, এখানে আসলে খুব বেশি জিনিস যে বুঝতে হবে এখন এই মুহূর্তে তা না। তো এখানে প্রাইমারি কি সম্বন্ধে আমি আইডিয়া দিচ্ছি। তো সেটা হলো প্রাইমারি কি হলো এমন একটি কি যেই কি এর একটি ভ্যালুর সাথে, অর্থাৎ এই প্রাইমারি কি আপনি একটি টেবিলের যেই কলামকে প্রাইমারি কি করবেন, ওই কলামের যে মানগুলা থাকবে সেই মানগুলা একটার সাথে আর একটা মিলতে পারবে না। অর্থাৎ প্রথম যে স্টুডেন্ট তার আইডি যদি 1 হয়, তাহলে দ্বিতীয় আরেকটি স্টুডেন্টের আইডি কখনোই কি হবে না, 1 হবে না। সুতরাং এটি একটি প্রাইমারি কি, এই আইডিটাকে আপনি প্রাইমারি কি করতে পারবেন। একই রকম ভাবে ইমেইল যে ফিল্ডটা, এটাকেও ইচ্ছা করলে আপনি প্রাইমারি কি করতে পারেন, তবে যে কোনো একটিকে প্রাইমারি কি করতে হবে। একটা টেবিলের দুইটা কি কে আপনি মানে দুইটা কলামকে আপনি প্রাইমারি করতে পারবেন না, যে কোনো একটি কলামকে করতে হবে। তো ইমেইলকেও কেন প্রাইমারি করতে পারবেন, কারণ হলো আপনি একটি স্টুডেন্টের ইমেইলের সাথে আরেকটি স্টুডেন্টের ইমেইল কখনো মিলবে না। অর্থাৎ শুধুমাত্র স্টুডেন্টের ক্ষেত্রে না, আপনি যে কোনো ক্ষেত্রে চিন্তা করুন যে আপনি যে কোনো একটি নামে ইমেল অ্যাড্রেস খুলছেন, তো ওই নামে পৃথিবীর আর কেউ কখনো ইমেল অ্যাড্রেস খুলতে পারবে না, এটাই হলো রুল। অর্থাৎ একজনের ইমেইলের সাথে আর একজনের ইমেইল মেলার কোনো সম্ভাবনা নাই। তো এইটাকে বলা হচ্ছে কি প্রাইমারি কি। অর্থাৎ প্রাইমারি কি যখনই সেট করবেন, তো তখন আপনি ওই প্রাইমারি কি নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু আইডি কে অটো ইনক্রিমেন্ট করতেছি, অর্থাৎ বর্তমান স্টুডেন্টের আইডি যেটা, পরবর্তী কোনো স্টুডেন্ট আসলে সেই আইডির সাথে একযোগ হয়ে আইডিটা আপডেট হয়ে যাবে পরের স্টুডেন্টের জন্য। তো সুতরাং আইডি কখনো মেলার কোনো সম্ভাবনা নাই, দুইটা স্টুডেন্টের আইডি কখনোই এক হবে না। তো এই জন্য আইডি ফিল্ডটাকে আমি কি করলাম, প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করলাম। এখন আসুন ডাটা টাইপ। তো এখানে দেখুন ডাটা টাইপ, এখানে ইন্টেজার। এখানে আপনি একটা লিস্ট পাবেন মাইএসকিউএল এর যে যে ডাটা টাইপ গুলো ব্যবহার করা হয়, এখানে একটি লম্বা লিস্ট দেওয়া আছে। তো প্রত্যেকটা ডাটা টাইপের এক একটি রেঞ্জ আছে। তো এটাকে ইন্টেজার করতে পারবেন। ইন্টেজারে দেখুন এর উপরে যখন মাউস পয়েন্টার নিচ্ছি, তো তখন নিচে কিন্তু রেঞ্জ বলে দিছে। দেখুন ইন্টের উপর মাউস পয়েন্টার নিলে নিচে শো করতেছে যে এ 4 বিট ইন্টেজার সাইন রেঞ্জ ইজ -2147 থেকে একটু লম্বা একটি নাম্বার দেওয়া আছে, টু এত। অর্থাৎ আপনি এই যে ইন্টেজার টাইপ, অর্থাৎ এত বড় অঙ্কের, এখানে 2 1 4 7 4 8 3 এরকম বড় দেওয়া আছে, তারপরে 647। তো এই যে রেঞ্জ মাইনাস এত থেকে প্লাস এত, এই রেঞ্জের ভিতর যে কোনো একটি সংখ্যা এখানে কি অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এই যে ফিল্ড, এই ফিল্ডটা আপনার এই রেঞ্জের ভিতর যে কোনো একটি হইতে পারে। আর ভার ক্যারেক্টার হলো 0 থেকে 65,535, এটা এই রেঞ্জের ভিতর সে কি করে, সে মানকে নিয়ে নেয়। দ্য ইফেক্টিভ ম্যাক্সিমাম লেন্থ ইজ, লেখা আছে সাবজেক্ট টু ম্যাক্সিমাম রো সাইজ। তো এইটা কোনটার রেঞ্জ কত, তো এইটার জন্য একটি লিস্ট আমি আপনাদেরকে বলবো, দিয়ে দিব আপনাদেরকে একটি লিস্ট। অর্থাৎ এই টিউটোরিয়াল যখন শেষ হবে, তো তখন আমি আজকের টিউটোরিয়াল লাস্টের দিকে লিস্টে অ্যাড করে দিব। তো এটার প্রত্যেকটা রেঞ্জ নামক, অথবা আপনারা অনলাইনে সার্চ দিলেও মাইএসকিউএল এর যে ডাটা টাইপ, যে ফিল্ডের ডাটা টাইপের রেঞ্জ যেগুলো হইতে পারে, এটা লিস্ট সার্চ দিলেও আপনারা অনলাইনে পাবেন।
তো আমি নর্মালি বলে দিই আর কি, যেগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয় সেটা হলো ইন্টেজার আইডি। যেহেতু ইন্টেজারের মধ্যেই আশা করি আমরা ইন্টেজারের মধ্যেই থাকবে, এর থেকে বেশি আসলে আইডি প্রয়োজন হয় না, কারণ এত বেশি ডাটা কোনো সিস্টেম আসলে কাজ করে না। এখানে যে পরিমাণ ডাটা ইন্ট হিসেবে নেওয়া যাবে সেই পরিমাণ ডাটা শেষ হইতে কয়েক বছর লেগে যাবে, যদি তাও খুব হিউজ পরিমাণে ইমপ্লিমেন্টেড কোনো সিস্টেমের জন্য আপনি কাজ করেন তাহলে। সো এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার হয় না। আর var ক্যারেক্টার ব্যবহার করি, এটা সাধারণত ব্যবহার করা হয় নর্মালি কোনো কিছুর হেডিং বা টাইটেল এগুলো যদি অ্যাসাইন করা হয়, তো সেক্ষেত্রে আমরা var char ব্যবহার করি। আর টেক্সটটা হলো আনলিমিটেড, আপনি যতগুলি খুশি ক্যারেক্টার এখানে ইনপুট করতে পারবেন, সো এটা কোনো সমস্যা নাই। আর ইন্টেজারের জায়গা যদি আপনার মনে হয় আরো বেশি লাগতেছে, তো এখানে বিগ ইন্ট নামক একটি অপশন আছে, এর রেঞ্জ আরো বড়, অনেক বড় রেঞ্জের মান এ ক্যাপচার করে কাজ করতে পারে, সুতরাং সেক্ষেত্রে আপনি বিগ ইন্টও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এগুলো আসলে বিস্তারিত ব্যাখ্যা করার বিষয় না, এখন এখন আমাদের কাজ শিখতে হবে। তা আমরা আপাতত স্টুডেন্ট নেম var char দিয়ে দিই, যে নেম সর্বোচ্চ কত ক্যারেক্টারের হতে পারে। তো var ক্যারেক্টার সাধারণত 0 থেকে 255 এই রেঞ্জের ভিতর মান নিয়ে থাকে। তো আমরা এখানে কি করব, যে স্টুডেন্ট নেম, তো একজন মানুষের নাম তো আসলে 100 ক্যারেক্টারের বেশি কখনো হয় না, তো একটা ডিফল্ট অ্যাসাইন করে দিলাম 100। রোল কত হতে পারে, তো রোলও মনে করুন আমি দিয়ে দিলাম 10 পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ। আর রোল অনেক সময় var ক্যারেক্টার না দিয়ে আপনারা ইন্টিজারও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোলের আগে 0 থেকে শুরু হয়, তো এই 0টাও রোল হিসেবে কাউন্ট হয়। তো এই কারণে আপনারা ইন্টিজার যদি দেন, আমি যদি এখানে ইন্টিজার নেই রোল, এবং রোলটা যদি এরকম মানটা যদি এরকম হয় যে 0 1 2 3, তাহলে ডিফল্ট ভাবে 0টাকে মুছে দিয়ে আমাকে কি শো করবে, ডাটাবেজে শো করবে যে 1 2 3। এজন্য প্রথমে, অর্থাৎ একদম প্রথমে 0 থেকে শুরু করার জন্য এটাকে আর ইন্টিজার নিব না, রোলকে কি করব, var ক্যারেক্টার অর্থাৎ স্ট্রিং হিসেবে নেব। var char ওয়ান কাইন্ড অফ স্ট্রিং বলতে পারেন আপনারা, যে এটা একটা স্ট্রিং হিসেবে কাজ করতেছে। তারপরে ইমেইলের জন্য মনে করুন যে 100 আমি রেঞ্জ দিয়ে দিলাম। তো এখন কি করব, এই যে মানগুলো নেওয়া হয়ে গেছে, আর এইগুলো এখানে আসলে অনেক ফিল্ড আছে, যেমন ডিফল্ট, এখানে আছে নাল, যদিও নাল হবে কিনা, নাল অ্যালাউড কিনা, হ্যাঁ, কারেন্ট টাইম স্ট্যাম্প কি পরিমাণ ওইটা অ্যাসাইন করে দিতে পারেন। এই কোলেশন থেকে আপনারা ইউটিএফ, অর্থাৎ যদি কারোর বাংলাতে ওয়েবসাইট করার প্রয়োজন হয়, তো এখান থেকে ইউটিএফ যে ক্যারেক্টার টাইপ, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরকম এখানে অ্যাট্রিবিউট আছে, আনসাইন, জিরো ফল, আরো অনেক কিছু আছে, তো যেগুলো আসলে খুব বেশি প্রয়োজন হবে না ইনিশিয়াল স্টেজে, তো এই কারণে আমি ওইদিকে যাচ্ছি না। তো এটুক হলেই চলবে যেটুকু ইনপুট দিচ্ছি। এবার আমি সেভ যে বাটন, সেভ বাটনে ক্লিক করব। তো খেয়াল করুন, এখন এই যে কোডার হাউস বিডি প্লাসে ক্লিক করলাম, তো দেখুন আমার টেবিল টিবিএল স্টুডেন্ট নামক টেবিলের নামটা কিন্তু চলে আসছে। তো এখানে যখন ক্লিক করবেন, তো এখানে কিছু শো করতেছে না, এই যে স্ট্রাকচারে যেতে হবে আপনার টেবিলের স্ট্রাকচার দেখতে গেলে। তো খেয়াল করুন, এখানে টেবিলের অনেকগুলো স্ট্রাকচার চলে আসছে, একটা বড় একটা স্ট্রাকচার, যে আমি কি কি নিছিলাম সেগুলো ডিফল্ট সবই চলে আসছে। এখানে ইন্টে খেয়াল করুন, আমি কিন্তু ইন্টে কোনো মান দেই নাই, তারপরেও ডিফল্ট হাইয়েস্ট যে ভ্যালুটা নেওয়া সম্ভব 11, তো সে 11 ক্যারেক্টার পর্যন্ত অটো ডিফল্ট নিয়ে নিচ্ছে। কিন্তু var ক্যারেক্টারের ক্ষেত্রে যদি কিছু না দেন তাহলে কিন্তু ভুল দেখে, সুতরাং var ক্যারেক্টারে কিছু না কিছু অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখানে দেখেন কোলেশন ফিল্ডেও এরকম ডিফল্ট ভাবে তারা অ্যাসাইন করা আছে, যদি ইউজার কিছু না দেয় তাহলে ল্যাটিন সুইডিশ আন্ডারস্কোর সিআই এটা নিয়ে নেবে। তো এটা খুব বেশি এখন বোঝার দরকার নাই। তবে অ্যাট্রিবিউটস নাল, কোনোটাই নাল অ্যালাউড না, ডিফল্ট ভাবে নাল। আপনি যদি নাল অ্যালাউ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েস বানিয়ে দিতে পারবেন। অর্থাৎ এখানে যে কোনো একটি ফিল্ড আপনি এখন এখানে এই চেঞ্জ নামক যে লিঙ্ক আছে এখানে গিয়ে মডিফাই করতে পারবেন। মনে করেন ইমেইলে আপনার ভুল হয়ে গেছে, var ক্যারেক্টার 100 হবে না, এটা হবে 120, তাহলে কি করবেন, এখানে চেঞ্জ নামক অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এটা আপনাকে আবার মডিফাই করার অপশন দিবে। তো এখান থেকে কি করবেন, 100 জায়গায় আপনি আবার 120 দিবেন, এবং লাস্টে এখানে সেভ ক্লিক করবেন। তাহলে কি হলো, আমার ওই যে ফিল্ডটা ওইটার ভ্যালুটা আপডেট হয়ে গেল। এখন নতুন একটি ভ্যালু যোগ করবেন, তা মনে করেন আপনার 4টে ফিল্ডের জায়গায় আরেকটা ফিল্ড যোগ হবে, যে নেম, রোল, এরপরে একটা এজ যোগ হবে। তো এটাও করতে পারবেন। দেখুন অ্যাড নামক একটা অপশন আছে, যে একটা কলাম যোগ করবেন নাকি 2টা কলাম যোগ করবেন। তো মনে করুন একটা কলাম আমি যোগ করব, কার পরে, এট দ্য এন্ড অফ টেবিল দিলে একদম এসটি ইমেল এর পরে যোগ হবে। এখানে এট দ্য বিগিনিং অফ টেবিল আছে, তাহলে আইডির আগে যোগ হবে।
আর আফটার দিলে এর মাঝে যে কোনো একটির পরে আপনি যোগ করতে পারবেন। তাই মনে করুন আমি এরকম দিলাম যে রোল, অর্থাৎ রোল নাম্বারের পরে যোগ হবে, এসটি রোলের পরে, এসটি রোল আর ইমেলের মাঝে এটি যোগ হবে। এখন এই গোতে ক্লিক করব। তো দেখুন আরেকটি নতুন একটা কলামের জন্য ইনসার্ট করার অপশন আসছে। এখানে আমি এস দিয়ে দিলাম। এটি মনে করেন ইন্টেজার এবং 100-র বেশি তো মানুষের বয়স হতে পারে না, সুতরাং ম্যাক্সিমাম আমি লেন্থ, ম্যাক্সিমাম ক্যারেক্টার অ্যালাউড দিয়ে দিলাম 3। তো এরপরে নর্মালি সেভ দিয়ে দিলাম। আবার স্ট্রাকচারে ক্লিক করি। তো খেয়াল করুন এসটি রোলের পরে কিন্তু চলে আসছে কি এসটি এজ। তো এরকম ভাবে আপনি ইয়ে করতে পারবেন। আর যদি কোনো কিছু মুছতে চান তো এখানে দেখুন ড্রপ নামক একটি লিংক আছে। তো যেই ফিল্ডটা মুছবেন সেখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ বলবে, ওকে দিলে ওর স্বয়ংক্রিয়ভাবে কি হবে, আবার আউট হয়ে যাবে। আর হলো এখন এই টেবিলে কিন্তু কোনো ডাটা এখন ইনসার্ট করা হয় না, এটা একটা এমটি টেবিল হিসেবে আছে। তো এখানে ডাটা ইনসার্ট কিভাবে করবেন, তো খেয়াল করুন এখানে একটা ইনসার্ট নামক অপশন আছে একদম উপরে। এই টেবিলটা সিলেক্টেড থাকতে হবে অবশ্যই। কোডার হাউস বিডি নামক ডাটাবেসের ভিতরে টেবিল স্টুডেন্ট, তো এইটা সিলেক্টেড থাকতে হবে। এরপরে এই যে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করবেন। তো দেখুন ডিফল্ট দুইটা দিছে, অর্থাৎ দুইটা রো এর ডাটা আপনি ডিফল্ট ইনসার্ট করতে পারবেন। প্রথমে একটি মান দিতে পারবেন, মানে অর্থাৎ দুইটা স্টুডেন্টের ভ্যালু আপনি একসাথে ইনসার্ট করতে পারবেন। তো আপনি যদি চান একসাথে দুইটা না আরো বেশি ইনসার্ট করবেন, তো নিচে দেখুন কন্টিনিউ ইনসার্শন উইথ, এখানে অনেক পর্যন্ত দেওয়া আছে, 1, 2, 5, 10, 15, 20, 30, 40, অর্থাৎ 40 পর্যন্ত আপনি একসাথে ইনসার্ট করতে পারবেন। তো যদি 5 দেই, 5 এ ক্লিক করলাম, তো দেখুন দুইটার পরে আরো তিনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, মোট 5টা এখানে শো করতেছে। তো আমি মনে করুন একটি ইনসার্ট করব আপাতত। যে স্টুডেন্টের নাম দিলাম রুহুল আমিন। রোল মনে করুন আমি যেহেতু ভার ক্যারেক্টার নিচ্ছি সমস্যা নেই, 0, 1, 0, 1, 0, 1 এরকম দিলাম। এস মনে করুন 30। ইমেইল ruhul_amin@gmail.com, সাপোজ যে কোনো একটা দিলাম। এরপর গো, আমি আরো একটা ইনসার্ট করতে পারি, সমস্যা নেই। অনেকগুলা মনে করেন আরেক 3-4টে ইনসার্ট একবারে করার পরে লাস্টে যে কোনো একটা গো বাটনে ক্লিক করলে অথবা নিচে এখানে গো বাটনে ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। আর একটা ইনসার্ট করলে এখানে ক্লিক করার পরে গোতে ক্লিক করলাম, দেখুন আমাকে মেসেজ দিচ্ছে যে 1 রো ইনসার্টেড রো আইডি ইকুয়াল টু 1, অর্থাৎ সাকসেসফুলি আমার এটা ইনসার্ট হয়েছে। এখন এই যে টিবিএল স্টুডেন্ট এখানে ক্লিক করুন। তো এখন দেখুন এখানে আগে কিন্তু এখানে কিছুই শো করতেছিল না, এখন দেখুন এখানে শো করতেছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, অর্থাৎ একটা টেবিল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি ইচ্ছামতো ইনসার্ট করতে পারবেন। আরেকটি ভ্যালু ইচ্ছামতো দিলাম, এটা স্টুডেন্ট করি, দেখুন আরেকটি ভ্যালু, এটাও কিন্তু ইনসার্ট হয়েছে। এখন যদি কোনো ভ্যালু আমি বুঝতে চাই তাহলে এখানে যে ডিলিটে ক্লিক করলে কিন্তু কনফার্মেশন আসবে, ওকে দিলে ভ্যালুটা অটোমেটিক মুছে যাবে। আর যদি একাধিক ভ্যালু থাকে 20টা বা 25টা, আপনি সবগুলো মুছতে চান, এখানে চেক ওয়াল আছে, চেক ওয়ালে সিলেক্ট করে এখানে যে ডিলিট আছে এখানে ক্লিক করলে আপনি আরেকটা দিকে নিয়ে যাবে। কনফার্মেশন চাচ্ছে, ইয়েস দিলে কিন্তু যত ডাটা আছে টেবিলে সব ডাটা সহ মুছে যাবে। এই যে টিবিএল স্টুডেন্ট, এই টেবিলের নাম যদি আপনি পরিবর্তন করতে চান, এখানে অপারেশনস আছে, অপারেশনে যাওয়ার পরে এখানে খেয়াল করুন টেবিল অপশনস, রিনেম টেবিল টু। তো এখানে আপনি স্টুডেন্ট টেবিলের নাম যদি পরিবর্তন করে গোতে ক্লিক করলে কি হবে, আপনার টেলিভিশন এই টেবিলের নাম অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আর টেবিলটা ধরে যদি মুছে দিতে চান তাহলেও এখানে অপশন আছে, অপারেশনসে গিয়ে এখানে একদম নিচের দিকে দেখুন এমটি দ্য টেবিল, দুইটা অপশন আছে, একটা হলো এমটি দ্য টেবিল। এমটি দ্য টেবিল মানে হলো টেবিলের যত ইনফরমেশন, টেবিল মুছবে না কিন্তু টেবিলের যত ডাটা টেবিলে যোগ করা হয়েছে সবগুলো মুছে যাবে, অর্থাৎ টেবিলকে সে ঠিক রাখবে কিন্তু টেবিলের ডাটাকে সে এমটি করে দিবে। আর নিচে যেটা ডিলিট দ্য টেবিল, অর্থাৎ টেবিল সহ সে কি করবে, টেবিলের ডাটা প্লাস টেবিল দুইটা সহ সে সম্পূর্ণভাবে ডিলিট করে দিবে। ডাটাকে যদি আপনি আপডেট করতে চান, যে এই কোডার হাউস বিডি এর আন্ডারে যে টেবিল আছে, টেবিল আবার সিলেক্ট করে আসতে হবে, টেবিলে ক্লিক করলাম। হ্যাঁ, এখন এই টেবিলের ইনফরমেশন কি আপডেট করতে চাচ্ছেন, তো এই যে এডিট নামক যে বাটনটা আছে
এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি আবার কি করবেন, আপডেট করতে পারবেন। গোতে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। এই যে এখানে আপডেট ভ্যালু চলে আসছে। তো এরকম ভাবে আপনারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে টেবিল, এরকম ভাবে ডাটাবেস ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন, হ্যাঁ, এরকম ভাবে আপনারা টেবিলের ডাটা ইনসারশন, এই কাজগুলো আপডেট বা ডিলিট দিয়ে কোনো কিছু করতে পারবেন। তো আমি এখন এই কাজগুলো কমান্ড প্রম্পটে কিভাবে করতে হয় এটা করে দেখাবো, যে কারণে আমি ডাটাবেস সহই মুছে দিই। তো খেয়াল রাখবেন, যখন আমি ডাটাবেস সহ মুছে দিব, ওই ডাটাবেসের আন্ডারে যত টেবিল এবং প্রত্যেকটা টেবিলের আন্ডারে যত ইনফরমেশন সব সহ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে অপারেশনসে গেলাম, ড্রপ দ্য ডাটাবেস অপশনে আমি এখানে ক্লিক করলাম, ওকে দিলাম। তো কি হলো, আমার ডাটাবেস সহ কিন্তু এখন মুছে গেছে সিস্টেম থেকে। তো এই কাজগুলো আমি এখন কমান্ড প্রম্পটে করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য কমান্ড হলো কি, ক্রিয়েট ডাটাবেস। তো এটা স্মল হাতের না লিখে বড় হাতেরও লিখতে পারেন, যে ক্রিয়েট বড় হাতের, ডাটাবেস বড় হাতের, সমস্যা নেই। কোডার হাউস বিডি আবার ক্রিয়েট করলাম। তো এটাকে আমি এটাকে আবার রিফ্রেশ করি পুরোটা। তো দেখুন কোডার হাউস বিডি চলে আসছে। এর আন্ডারে কিন্তু এখনো কোনো টেবিল নাই। এখানে আমি টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার কমান্ড লিখব, ক্রিয়েট টেবিল। আমি টিবিএল স্টুডেন্ট নামক টেবিল ক্রিয়েট করব। তো ক্রিয়েট টেবিল টিবিএল স্টুডেন্ট। এরপরে কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে আসলে পুরো কোয়ারিটা আমি এক লাইনে লিখতে পারি। তো এক লাইনে না লিখে আমি এটাকে ভাগ ভাগ করে লিখব। এরপরে এন্টার দিলাম। তো যতক্ষণ সেমিকোলন না দেব ততক্ষণ আমার কোয়ারি এক্সিকিউট হবে না। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর আমি কি করব, যে কমান্ডগুলো প্রয়োজন সেই কমান্ডগুলো লিখব। তো এখন আমি টেবিলের ফিল্ডের নামগুলো লিখব। তো প্রথম ফিল্ডের নাম ছিল আইডি এবং ডাটা টাইপ এখানে লিখে দিতে হবে। ডাটা টাইপ ছিল ইন্ট এবং এটির রেঞ্জ ছিল 11। যে আর ছিল হলো নট নাল অটো ইনক্রিমেন্ট। এরপরে কমা দিয়ে আরেকটা ফিল্ডের নাম লিখতে হবে। তো এন্টার দেই আমাদের বোঝার সুবিধার্থে। তো এরপরে কি ছিল আমাদের, এসটি নেম, এটা ভারকার ছিল 100 ছিল এবং যেটা করা হয়েছিল যে নট নাল। আবার এন্টার দেই। এবার হলো এসটি তারপর রোল ভারকার 10 not null, st email varchar 120 not null। তো এখন আমাদের কিন্তু সবকিছু লেখা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, প্রাইমারি কিটাও এখানে বলে দিতে হবে। প্রাইমারি কি আইডি তো আসলে এখানে এটা না, আইডিটাকে আমার এর ভিতরে রাখতে হবে। আবার এন্টার। তো আমার কিন্তু সবগুলা যেগুলো দরকার ছিল তো সেগুলোর নাম লেখা হয়ে গেল। এখন এই যে টেবিল স্টুডেন্ট এর ব্র্যাকেট শুরু হয়েছিল, এখন সেই ব্র্যাকেট আমি শেষ করে দিব, লাস্টে সেমিকোলন দিয়ে দেবো। আচ্ছা, আমাকে একটি ইরর মেসেজ দিছে, খেয়াল করুন, নো ডাটাবেস সিলেক্টেড। তো আমি যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করছি, তো ওখানে প্রথমে কোডার হাউস বিডি, যখন এটা আমি আসলে কাজ করছি, এখানে ক্লিক করলার পরে এটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে টেবিল ইনসার্ট করছি। কিন্তু এখানে কিন্তু এখনো সিলেক্ট করা হয়েছিল না, আমি ডাটাবেস শুধু তৈরি করছি, ক্রিয়েট ডাটাবেস কোডার হাউস বিডি। কিন্তু এটাকে শুধু তৈরি করলে হবে না, সেটাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো এই কাজটা আমার বাকি ছিল। তো সিলেক্ট করার কমান্ড হলো ইউজ
তো যেই ডাটাবেসটাকে আমি নিয়ে কাজ করব, তো সেটার নাম দিয়ে দিতে হবে ইউজ কোডার হাউস বিডি সেমিকোলন, ডাটাবেস চেঞ্জড। এবার এই কমান্ডটা লিখলে কাজ করবে। তো আমার যেহেতু সেভ স্টেটে আছে, তা আমি আগের গুলাই আমি আবার এভাবে লিখি। আগে উপরে যে কাজটা করছিলাম সেটা আমি কপি করে আনতেছি। এবার খেয়াল করুন, এই কোডটা উপরে লিখছিলাম, এবার এন্টার করি। তো আমাকে এরর বলছে। আচ্ছা, আমি আবার লিখে আসি কমান্ডটা। প্রথমে এটা ঠিক আছে। তো এখানে অটো ইনক্রিমেন্টের মাঝে আসলে একটি আন্ডারস্কোর আছে, যেটা না দেওয়ার কারণে সে আমাকে ভুল ধরছে। তো অটো ইনক্রিমেন্ট এটা আসলে স্পেস পড়ে গেছিল, এটা হবে কি অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। তো এবার আমি এন্টার দিই। তো খেয়াল করুন যে কোয়েরি ওকে, অর্থাৎ আমার কোয়েরি কিন্তু ঠিকই চলছে, যদিও 0 রোজ এফেক্টেড, এটা কোনো সমস্যা না। আমার কোয়েরি কি আছে, কোয়েরি কিন্তু ঠিক আছে। খেয়াল করুন, আমি যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা রিফ্রেশ করে ক্লিক করলাম, দেখুন আমার টেবিল কিন্তু চলে আসছে, টেবিল স্টুডেন্ট, যদিও কোনো কিছু নাই ভিতরে, কিন্তু আমার কিন্তু কোয়েরি, এই কমান্ড প্রম্পটে কোয়েরি চালানোর পরে কিন্তু টেবিলটা তৈরি হয়েছে। স্ট্রাকচার যে দেখে আসি, খেয়াল করুন আমি যেভাবে করছিলাম ঠিক সেভাবে কিন্তু আসছে স্ট্রাকচার। তো এটা হলো ডাটাবেজের টেবিল ক্রিয়েট করা এবং ডাটাবেস ক্রিয়েট করা। তো এরপরে ইচ্ছা করলে আপনারা এই কমান্ড প্রম্পটের মাধ্যমে টেবিল অল্টার করতে পারবেন, অর্থাৎ টেবিলের নামকে আপনারা চেঞ্জ করতে পারবেন। টেবিলের কোনো কলাম যদি মুছে ফেলার দরকার হয় বা অ্যাড করার দরকার হয়, তো সেগুলো করতে পারবেন। তো আসলে টেবিল তৈরি করা বা ডাটাবেস তৈরি করা, এটার জন্য আসলে আমাদেরকে শেখা না, এটা হলো আমাদের কোয়েরির জন্য শেখা। তো টেবিল তৈরি করতে পারলেই হবে, বাকি যে কাজটুকু দরকার আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যেই করতে পারবেন। সুতরাং অল্টারের কাজটা আমি আর আপনাদেরকে শো করতেছি না। অল্টারের কাজ এরকম যে অল্টার, তারপরে এখানে মনে করেন টেবিলের যে নাম, টেবিল স্টুডেন্ট, এরকম ভাবে আপনারা কোড লিখে কাজগুলো করতে পারবেন। তবে ওইদিকে যাচ্ছি না। তো আমাদের মূল কাজগুলো হলো কোয়েরি প্র্যাকটিস করা, অর্থাৎ আমাদের ইনসার্ট, সিলেক্ট, ডিলিট এবং আপডেট যে কোয়েরিগুলা, এগুলো নিয়ে অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের শিখতে হবে। তো ডাটাবেজে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমি একটু বলি। ডাটাবেজে ইনসার্টের জন্য একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো কোয়েরি। তো এখান থেকে খেয়াল করুন, আমরা যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করছিলাম, তো আমি কি করছি, এখানে ইনসার্ট যে বাটন আছে, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করে এটার মাধ্যমে আমি ইনসার্ট করছি। তো আসলে পিএইচপি তে যখন আপনারা কোয়েরি লিখবেন, তখন কিন্তু এভাবে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, আপনাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, পিএইচপির ভিতরে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। তো সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমরা এখন মাইএসকিউএল এ প্র্যাকটিস করব যে কিভাবে সেটা করতে হবে। তো এখন ডাটাবেজে কোনো ডাটা নাই, তো আমি এখন একটি ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য কোয়েরি হলো ইনসার্ট স্পেস, তারপরে ইনটু, এরপরে স্পেস। এখন কোথায় ইনসার্ট করব, এখানে টেবিলের নাম দিতে হবে। তো আমাদের টেবিলের নাম হলো টিবিএল স্টুডেন্ট। তো আমি টিবিএল স্টুডেন্ট নামক যে টেবিলটা একটু আগে তৈরি করছি, তো ওই টেবিলের ভিতরে আমি কি করব, ডাটা ইনসার্ট করব। আমি বলছিলাম যে আমি আসলে টেবিলে স্টুডেন্টের আইডি বাদে অন্য সমস্ত জায়গায় ইনসার্ট করব। তো টিবিএল স্টুডেন্টের দেখুন স্ট্রাকচারে কি ছিল, আইডি। তো আইডি যেহেতু প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্টের কারণে আমি এখানে কোনো মান দিব না। আমি ইনসার্ট করব কোথায়, এসটি নেম, এসটি রোল, এসটি ইমেইল। তো এখন ইনসার্ট ইনটু টেবিল স্টুডেন্ট, এবার স্পেস দিতে হবে। এবার আমার অর্ডারটা বলে দিতে হবে, আচ্ছা যে অর্ডারের ডাটা ইনসার্ট হবে। তো প্রথমে আছে এসটি নেম, এই অর্ডারটা আপনার ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন, তাহলে ভ্যালুও ওইভাবে যাবে। তো এসটি নেম, প্রথমে নাম ইনসার্ট হবে, এরপরে এসটি রোল, এরপরে এসটি ইমেইল। এটা হলো আমার ডাটাবেজের যে ফিল্ডের নাম, সেই ফিল্ডের নামগুলো এখানে লিখতে হবে এবং প্রত্যেকটির মাঝে একটি কমা দিয়ে লিখতে হবে, এবং এটি পুরোটাই একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এরপরে একটি স্পেস, স্পেস দিয়ে ভ্যালুস নামক একটি কিওয়ার্ড আছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজের জন্য একটি কিওয়ার্ড। তো এই ভ্যালুসটাই লিখতে হবে আপনাকে। ভ্যালুজের পরে আপনি কি করবেন,
আপনি যে মানগুলো ইনসার্ট করবেন সে মানগুলা ফার্স্ট যে কোটেশন, সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনের ভিতর আপনাকে লিখতে হবে। তো আমার যেহেতু 3টা ভ্যালু ইনসার্ট হবে, তো 3টা কোটেশনের ভিতরে আমি 3টা ভ্যালু লিখবো। প্রথমে কি আছে, নেম। তো মনে করুন আমি রুহুল আমিন প্রথম নামটা দিলাম। এরপরে যেটি সেটা কি আছে এর ভিতরে লিখতে হবে। এরপরে হলো আর যে কোনো একটি নাম দিই, মনে করুন মোরশেদুল আরিফিন, এবং লাস্টে আমি নাম দিলাম আলামিন। আচ্ছা, এখানে আসলে এরো কিতে চাপ পড়ে যাওয়ার কারণে আমার একটু ঝামেলা হয়েছে। আমি কমান্ডটাকে বাদ দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ সি দিয়ে কমান্ডটাকে বাদ দিয়ে দেওয়া যাবে। যাই হোক, আমি আবার কমান্ডটা লিখি যে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট stname, strole, stemail, values, আরেফিন, রোল দিলাম মনে করুন 001, এরপরে দিব হলো ইমেইল arifin2k@gmail.com, লাস্টে একটি সেমিকোলন। এবার আমি এন্টার দেই। তো খেয়াল করুন আমার আউটপুট কি আসছে, যে কোয়েরি ওকে, 1 রো এফেক্টেড, অর্থাৎ কত সময় লাগছে এই কোয়েরিটা চালাইতে সেটাও কিন্তু আমার ফলাফলে বলে দিচ্ছে। তাহলে কোয়েরিটা ঠিক আছে, ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট। আমার কোয়েরি কিভাবে চলছে, যে আমি টিবিএল স্টুডেন্ট নামক টেবিলের ভিতর ডাটা ঢোকাচ্ছি, কোন ফিল্ডের নাম কি কি, এসটি নেম, এসটি রোল, এসটি ইমেল, এবং ভ্যালুস কিভাবে ঢুকতেছে, arifin001 এবং arifin2k আমার ইমেল অ্যাড্রেস। তো এখানে খেয়াল করুন যে প্রথম যে প্যারামিটার, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর প্রথম প্যারামিটারটা কিন্তু প্রথম ডাটা ইনসার্ট করবে, পরের প্যারামিটার পরের ডাটা ইনসার্ট করবে, এবং তার পরের প্যারামিটার কিন্তু তার পরের ডাটা ইনসার্ট করবে। আপনি এখানে যদি উলটপালট করে দিতেন, অর্থাৎ প্রথমে এসটি রোল, এসটি নেম, পরে এসটি ইমেল দিতেন, তো এখানেও কিন্তু প্রথমে আপনাকে রোল লিখতে হতো, অর্থাৎ 001, কারণ এ সবসময় এই অর্ডার অনুযায়ী ভ্যালুগুলা পাস করবে, সুতরাং এটার অর্ডার কিন্তু এখানেও ফলো হবে। তো আমরা এখন ইউজার ইন্টারফেসে যে দেখে আসি যে আমাদের ডাটা ঢুকছে কিনা, এখানে ক্লিক করলাম। তো খেয়াল করুন আমি কমান্ড প্রম্পটে যেটা লিখছি সেটা কিন্তু এখানে ভ্যালুটা চলে আসছে। তো একইভাবে আমি আরেকটি ডাটা লিখলাম, মনে করুন সব তো লেখাই আছে, আমি শুধু একটু চেঞ্জ করে দিই, রুহুল, তার রোল মনে করুন 2, এটা লিখলাম, লাস্ট ইনসার্ট দিলাম। তো খেয়াল করুন আরেকটি রো এফেক্টেড, তার মানে আরেকটি ইনফরমেশন ঢুকছে। এখানে ক্লিক করি, তো এখানে দেখুন আরেকটি রো কিন্তু যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এইভাবে কমান্ড প্রম্পটে কোড লিখে লিখে এখানে ডাটা ইনসার্ট করতে পারতেছেন খুব সহজেই। তো এটা হলো ইনসার্টের কোড, এরকম ভাবে ডাটা আপনারা ইনসার্ট করতে পারবেন। তো আমি আরেকটি ডাটা ইনসার্ট করি, 3টা ডাটা। অন রো এফেক্টেড। তো আবার এখানে ক্লিক করি, তো দেখুন আরেকটা চলে আসছে ডাটা। তো এটা হলো আমাদের ইনসার্ট কোয়েরি, ডাটা এভাবে ইনসার্ট করতে হয়। তো এখন আমি একটু অর্ডারটা চেঞ্জ করে আপনাদের দেখাই। প্রথমে মনে করুন এসটি রোল এবং এসটি ইমেইল, আমার এই দুইটাতে আমি ডাটা ইনসার্ট করব এবং নেমটা হবে লাস্টে। তাহলে এখানেও আপনার কি করতে হবে, এখানেও কিন্তু অর্ডারটা ঠিক করে দিতে হবে, অর্থাৎ প্রথমে রোল দিতে হবে,
এরপরে যেহেতু ইমেইল, তো এরপরে ইমেইল দিতে হবে, এবং লাস্টে তার নাম দিতে হবে। তো অন রো এফেক্টেড। এবার খেয়াল করুন এটা কিভাবে ইনসার্ট হয়েছে। তো আমার কিন্তু এসটি নেমের ফিল্ডেই নেম ইনসার্ট হয়েছে, রোলের ফিল্ডে রোল ইনসার্ট হয়েছে, ইমেলের ফিল্ডেই ইমেল ইনসার্ট হয়েছে। কারণ কি, আমি এখানে অর্ডার, যেহেতু এইটার অর্ডার চেঞ্জ করছি, এখানেও কিন্তু অর্ডার চেঞ্জ করে দেওয়া লাগছে। প্রথমে যেহেতু রোল ছিল, এখানেও প্রথমে রোল, এখানে ইমেল, এখানেও পরে ইমেল, এখানে নেম, এবং এখানেও পরে নেম। তো এইভাবে আপনারা ইনসার্ট করতে পারবেন। তো এবার দেখুন ডাটাবেজে কি কি ফিল্ড আছে। এখানে যেরকম আপনারা এখানে ক্লিক করলেই সব শো করতেছে, তো এটা আমি কোয়েরির মাধ্যমে শো করাবো, টেবিলের মাধ্যমে। তো কোয়েরির মাধ্যমে কোন ডাটা সিলেক্ট করে আনার কমান্ড হলো সিলেক্ট অল। সিলেক্ট অল মানে আমার টেবিলের যত ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ড, অর্থাৎ প্রত্যেকটা কলামের ডাটা সে কি করবে, আমাকে শো করবে। এটা হলো ওয়াল। ওয়ালের চিহ্ন হলো একটা স্টার চিহ্ন, সিলেক্ট ওয়াল। তারপরে কোন টেবিল থেকে, আমাকে টেবিলের নাম বলে দিতে হবে, ফ্রম টিবিএল স্টুডেন্ট। কারণ একটা ডাটাবেজের অধীনে অনেক টেবিল থাকতে পারে, আমি তো একটা টেবিলই ক্রিয়েট করছি, তো এরকম অনেক টেবিল থাকতে পারে। তো এই জন্য টেবিলের নাম বলে দিতে হবে যে সিলেক্ট অল, সমস্ত ডাটা সিলেক্ট হবে ফ্রম কোনটা, কোন টেবিল থেকে, সেই টেবিলের নাম। এবার ইন্টার দিই। তো খেয়াল করুন আমার আউটপুটে কি আসছে, ওই যে আমার যে টেবিল, অর্থাৎ এখানে ইন্টারফেসে যে টেবিলটা যেভাবে ছিল, আমার কিন্তু এখানেও সেই টেবিল সেভাবে সে বের করে নিয়ে আসছে, অর্থাৎ টেবিলের সমস্ত ইনফরমেশন চলে আসছে। এখন এই যে কোয়েরি, কোয়েরির উপকারিতা কি, আপনি কোয়েরিকে বিভিন্ন ভাবে চালাতে পারবেন। এখানে যেরকম এইভাবেই ডাটা শো করছি, এটা কিন্তু অন্য কোনো ভাবে আপনি শো করাতে পারবেন না। সবগুলো এই টেবিলের সব ডাটা আপনার সবগুলো নিয়ে এসে শো করাবে। কিন্তু আপনি কোয়েরি দিয়ে আপনি ইচ্ছা করলে আমি সবগুলো শো করাবো না। সাপোজ আমি ইমেল কলামটা শো করাবো না ইউজারদেরকে, অর্থাৎ আমার ইন্টারফেসে এসটি ইমেল এই কলামটা আসবে না, তাহলে আমাকে এই সিলেক্ট কোয়েরিটা একটু মডিফাই করে নিতে হবে। আরেকটি কোয়েরি আছে সিলেক্ট ওয়াল, অর্থাৎ সমস্ত ডাটা সিলেক্ট হবে ফ্রম টিবিএল স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে সমস্ত ডাটা সিলেক্ট হবে। এখানে একটি কন্ডিশন লাগাই দিতে হবে, সেটি হলো হোয়ার। হোয়ার যে ক্লজ, হোয়ার ক্লজ দিয়ে আমাকে একটু কন্ডিশন লাগাইতে হবে, সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার। হোয়ার দিয়ে এখন কি করব, আমার শর্ত লাগাইতে হবে। তো আমি মনে করুন এভাবে দিতে পারি যে হোয়ার, মনে করুন একটি আইডি, আমি প্রথমে এটা দেখাই যে সবগুলোই শো করাবে কার ক্ষেত্রে, যেখানে রোল ইকুয়াল টু 001। তো আমি এখানে দিয়ে দিই এসটি রোল ইকুয়াল টু 001। তো ইন্টার দেওয়ার পরে দেখুন আমাকে কি শো করছে, যে একটি, কারণ 001 দিয়ে তো একজনের রোলই আছে, যদি আরেকজনের রোল 001 থাকতো তাহলে সেটাও শো করতো। অর্থাৎ যার এই টেবিলটা সার্চ করে সে কি করবে, যার যার রোল 001 আছে তাদের নাম এবং সমস্ত ইনফরমেশন গুলো আউটপুটে শো করবে। তো এটি হলো হোয়ার ক্লজের কাজ। হোয়ার এভাবে কাজ করে থাকে, অর্থাৎ একটা টেবিলের বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করা যায় একটা টেবিলের উপরে হোয়ার দিয়ে। তো আমি মনে করুন আরো কিছু, এখানে আরেকটি রোল যেটা ছিল 002, একেও আমি ম্যানুয়ালি অন করে দিয়ে আসি 001। এখন দেখুন দুইটা স্টুডেন্টের রোল ইকুয়াল হয়ে গেছে। তো আমি এখন আগেরটাই করি, হোয়ার এসটি রোল ইকুয়াল টু 001, এই কোয়েরিটা আবার চালাই, তো আবার ইন্টার দিলাম। এখন খেয়াল করুন দুইজনের নামই কিন্তু বের করে সে নিয়ে আসছে, অর্থাৎ 001 রোল যে সমস্ত স্টুডেন্টের তাদের নাম কিন্তু সে বের করে নিয়ে আসলো। এখন মনে করুন আমি এই যে টেবিল, এই টেবিলের সব ডাটা দেখাবো, শুধু এসটি ইমেল শো করব না, শুধু এই তিনটা আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট রোল দেখাবো। তাহলে কি করব, তাহলে আমাকে সিলেক্ট অল দেওয়া যাবে না, অলের জায়গায় আমার কি করতে হবে, নাম দিতে হবে। সিলেক্ট আইডি এসটি নেম এসটি রোল ফ্রম টিবিএল
স্টুডেন্ট, অর্থাৎ আমি আইডি, এসটি নেম এবং স্টুডেন্ট রোল এই তিনটা ডাটা কেবল তিনটা কলাম সিলেক্ট করলাম, সবগুলা কলাম না, মাত্র তিনটা কলাম সিলেক্ট করলাম ফ্রম টেবিল স্টুডেন্ট। এবার সেমিকোলন, এবার ইন্টার দিলাম। তো খেয়াল করুন আমার শুধু কি দেখাইছে, স্টুডেন্ট নাম, রোল এবং আইডি। ইমেল কলাম কিন্তু আমার শো করে নাই। তো এটি হলো কোন ডাটা সার্চ করার প্রসেস। তো আরো অ্যাডভান্স কোয়েরি আছে, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। আমি বেসিক অপারেশন গুলো আজকে টিউটোরিয়ালে বলতেছি, অর্থাৎ ইনসার্ট, সার্চ, ডিলিট এবং আপডেট, এই চারটি বলবো। এর পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। তো আমরা বুঝতে পেরেছি যে সিলেক্ট আসলে কিভাবে কাজ হচ্ছে। তো এখন আমরা আপডেট কোয়েরিটা শিখবো, যে আপডেট কিভাবে কাজ করে। তো আপডেট টিবিএল স্টুডেন্ট, অর্থাৎ আমি স্টুডেন্ট টেবিলটাকে আপডেট করব। সুতরাং আপডেট যে বিল্ট ইন কিওয়ার্ড, তো এটার পরে স্পেস দিয়ে আপনাকে আগে টেবিলের নাম লিখতে হবে, যে আপডেট টিবিএল স্টুডেন্ট। এবার কি দিতে হবে, সেট। সেট মানে আপনি এখন যে যে ভ্যালুকে যে যে নামে আপডেট করবেন। তো এখন মনে করুন যে আমি এই যে টেবিলটা ছিল, আমি এখন কি করতে চাচ্ছি সেটাকে বলে নিই। যে এসটি নেম, এই যে টেবিলের এক নম্বর আইডি যে স্টুডেন্টের, তার নামকে আমি আপডেট করব। অর্থাৎ এই যে আরএফির নাম, এটাকে আমি কি করব, আপডেট করে চেঞ্জ করে দিব। তাহলে আমাকে কি করতে হবে, যে আপডেট টিবিএল স্টুডেন্ট, অর্থাৎ এই টেবিলটা আপডেট হবে। সেট করব কি, এসটি নেম, সেট এসটি নেম ইকুয়াল, এখানে নামটা আপনাকে বলে দিতে হবে, যে নামটা নতুন নাম কি হবে সেটা বলে দিতে হবে। পুরানো নাম না বললেও চলবে, এখানে নতুন যেটা দ্বারা আপডেট হবে সেটির নাম বলতে হবে। এসটি নেম আমি এখন কি করে দেব, মোরশেদুল আরেফিন। তো শুধু এটা করলেই হবে না, এখন কার কার ক্ষেত্রে করবে। আপনি যদি এখন কোন স্পেসিফিক কোন আইডি না বলে দেন, তাহলে যত স্টুডেন্ট আছে সবার নামই কিন্তু এটাতে চেঞ্জ হয়ে যাবে, যেটা একটা ভুল। সুতরাং আপনাকে আইডিটাও বলে দিতে হবে, আইডি। তো এখানে কি বলতে হবে, যে হোয়ার আইডি ইকুয়াল 1, অর্থাৎ টিবিএল স্টুডেন্ট আপডেট হবে এই টেবিলটা কি দিয়ে আপডেট হবে, সেট এসটি নেম ইকুয়াল টু মুর্শিদুল আরেফিন, অর্থাৎ এসটি নেম ফিল্ডটা এই নামে আপডেট হবে। হোয়ার আইডি ইকুয়াল টু 1, এবং কোন রোটা, শুধুমাত্র আইডি ইকুয়াল টু 1 ওই রোটা। এবার ইন্টার দেন, তাহলে কোয়েরি ওকে, অন রো এফেক্টেড এত। এখন আমি ওই টেবিলটার সমস্ত ইনফরমেশন আবার শো করি, সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট। এখন খেয়াল করুন তো স্টুডেন্ট নেমটা কি আসছে, মোরশেদুল আরেফিন, আর সবগুলো কিন্তু ওকে আসছে, অর্থাৎ এক নম্বর আইডির নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এটাই আসলে আপডেট স্টেটমেন্ট, এভাবে কাজ করে থাকে। এবার যদি কোনো ফিল্ড আমি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে কাজ করব। তো ডিলিটের কমান্ড হলো ডিলিট ফ্রম। তো ডিলিট ফ্রম কোনটা, টিবিএল স্টুডেন্ট, অর্থাৎ টিবিএল স্টুডেন্ট নামক যে ইয়েটা আছে, তো সেখান থেকে মান মুছবে। ডিলিট ফ্রম টিবিএল স্টুডেন্ট, এই টেবিল থেকে মুছবে। এখন কোনটা মুছবে, সেজন্য আমার কন্ডিশন বলে দিতে হবে। যদি এই টেবিলের সমস্ত ইনফরমেশন মুছতে চাই, তাহলে কিন্তু শুধু এটুকু রাখলেই হবে, ডিলিট ফ্রম টিবিএল স্টুডেন্ট। এখন যদি ইন্টার চাপ দেই, তাহলে টিবিএল স্টুডেন্ট টেবিলের সমস্ত ডাটা কি হবে, ডিলিট হয়ে যাবে। আমি সেটা করব না, আমি এখন একটি মুছবো, ওটা আপনারা করে নেবেন, আপনারা প্র্যাকটিস করবেন ওইটা দিয়ে। তো আমি যেটা করে দেখাচ্ছি সেটা হলো ফিল্ডের একটি ডাটা আমি মুছবো। কোনটা মুছবো, মনে করুন যেখানে আইডি ইকুয়াল টু 4, 4 নম্বর আইডিটা আমি মুছবো সাপোজ। তো 4 নম্বর আইডি কি আছে, আব্দুর রহমান 004 rahman@gmail.com। এই যে ইনফরমেশন পুরো রো ধরে আমি এখন ডিলিট করে দিব। তো হোয়ার কি করতে হবে, আইডি ইকুয়াল টু 4, ইন্টার দেই। তো কোয়েরি ওকে, অন রো এফেক্টেড। তাহলে আমি আবার সিলেক্ট অল ফ্রম টেবিল স্টুডেন্ট কোয়েরিটা আবার শো করে দেখি। তো এখন দেখুন সিলেক্ট অল ফ্রম টেবিল স্টুডেন্ট কোয়েরি চালানোর পরে আমার কিন্তু 4 নম্বর রোটা নাই। জিইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেসে যে আপনারা দেখতে পারবেন, দেখুন 4 নম্বরটা কিন্তু এখন আর নাই। তো এগুলোই হলো মাইএসকিউএল এর বেসিক অপারেশন, অর্থাৎ ইনসার্ট, সার্চ, ডিলিট এবং আপডেট।
তো এগুলি আসলে আপনাদের খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে পিএইচপি তে যখন কাজ করবেন তখন বারবার কোয়েরি লিখতে হবে, কারণ ডাটাবেস ভিত্তিক অ্যাপ্লিকেশন গুলো কোয়েরি ছাড়া তো আসলে সম্ভব না। তো এই জন্য কোয়েরি খুব বেশি করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে টিউটোরিয়ালের জন্য আমি, যদিও এখানে কোনো ফাইল নেই, তারপর একটি ফাইল তৈরি করি। এখানে আমি এসটি ডক্স এর ভিতরে পার্ট 28, তো আজকের জন্য আমি পার্ট 29 বানিয়ে দিচ্ছি এই ফোল্ডার, এবং এর ভিতরে শুধু আমি বলছিলাম যে ডাটা টাইপের একটি লিস্ট দিয়ে দেব, তো ওইটার লিস্ট আমি এখানে নিয়ে আসতে। তো এখানে আমি ইনস্ট্রাকশন নামক একটি টেক্সট ফাইল বানিয়ে দিই আপনাদেরকে, বা important.txt এক্সটেনশনের একটি ফাইল বানিয়ে দিলাম, এবং এর ভিতরে আমি এটা পেস্ট করে দিই, কপি করছিলাম আর এক জায়গা থেকে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, কোয়েরি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাদের কাছে সেভ করা থাকলেও আপনারা যদি বেশি প্রয়োজন হয় এখান থেকে দেখতে পারবেন যে কোনটির কি কাজ, কোনটার সাইজ, ক্যারেক্টার সাইজ, ক্যার, ভারক্যার, টেক্সট, টিনি টেক্সট, তারপরে ব্লব, এগুলো কোনটার রেঞ্জ কোথা থেকে শুরু হচ্ছে কোন পর্যন্ত যাবে, এখানে মোটামুটি যেগুলো প্রয়োজন হয় সেগুলো বিস্তারিত ভাবে এখানে আলোচনা করা আছে, মানে সবগুলো একত্রে দেওয়া আছে। তো এই ইম্পর্টেন্ট ফাইল দেখলেই আপনাদের মোটামুটি ধারণা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তো এর পরের টিউটোরিয়ালে আমি নিয়ে আসতেছি যে কিভাবে মাইএসকিউএল এ জয়েন করা হয়, অর্থাৎ একাধিক টেবিল কিভাবে একসাথে নিয়ে কাজ করা হয়, দুইটা টেবিল থেকে ডাটা কিভাবে রিটাইপ করে এরপরে বের করে এনে কাজ করতে হয়। তো এই ধরনের অ্যাডভান্স যে কোয়েরি গুলো আছে, এই কোয়েরি গুলো সম্বন্ধে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমাদের আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।